নমস্কার। সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আজ শোনাব বাংলা সাহিত্যের উজ্জ্বল কথা সাহিত্যিক বিভূতিভূষণ মুখোপাধ্যায় রচিত ছোট গল্প শ্যামল রানী। মিত্তিরদের মেয়ে সুধা আজ বছর দুই পরে বাপের বাড়ি আসিল। গিয়াছিল যখন একা, আজ পালকি হইতে নামিল কোলে ননির পুতুলের মতো একটি শিশু। 7 বছরের ছোট বোন শৈল আহ্লাদের চোটে হাততালি দিয়া উঠিল। দিদিকে ঠিক ওপর ঘরের পটের গণেশ জননীর মতো দেখতে হয়নি মা, যেটা নতুন টাঙানো হয়েছে? না রে বৌদি। সুধা মাকে আর ভাজকে প্রণাম করে হাসিয়া বলিল, গণেশ জননীর মা তবুও বছরের শেষে একবার করে তার মেয়েকে। গলা ভারী হইয়া গেল, চোখ ডবডব করিয়া উঠিল, ঠোঁটে হাসিটি কিন্তু লাগিয়াই রহিল। বাপের বাড়ি আসার মিশ্র অনুভূতি একটুকুতেই হাসি ধৌত করিয়া অশ্রু উছলিয়া ওঠে। খোকাকে বুকে লইয়া চুমা খাইয়া মা আঁচলে চোখ দুইটা মুছিয়া বলিলেন, মার কি অসাধ বাছা, যা 7 সমুদ্র 13 নদীর পারে দিয়েছি। তারপর ভালো ছিলি সুধা? ও মা, এটা কি চমৎকার হয়েছে গো। ছেলেবেলাতে তুই ঠিক এইরকমটি ছিলি, বেশ মনে আছে কিনা? মেয়ের আবদারের সঙ্গে নূতন মায়ের গরবের সুর মিশাইয়া সুধা বলিল, তুমি তো বলবেই, আমি কিন্তু অমন দোষী ছিলাম না বাপু, কখনোই না। আমায় তো নাজেহাল করে দিয়েছে, সামলানো কি সোজা? ভাজ ততক্ষণে খোকাকে লইয়াছে, একটু একান্তে ঠোঁট টিপিয়া বলিল, একটিতেই? ননদ ভাজের মধ্যে এক ধরনের চোখাচোখি হইয়া গেল। শৈল খোকার দিকে হাত বাড়াইয়া বলিল, দাও আমার কোলে বৌদি, দাও, আমি তো মাসি হই। খোকাকে দিয়া বৌদিদি হাসিয়া বলিল, হ্যাঁ খুদে মাসি। সুধাও হাসিয়া উঠিল। ছোট ভাইপো মন্টু মার পিছনে আঁচল ধরিয়া অপ্রতিভভাবে দাঁড়াইয়াছিল, আর পিসির সহিত পটের গণেশ জননীর সাদৃশ্য খুঁজিয়া হয়রান হইতেছিল। সুধা তাহাকে কোলে লইবার চেষ্টা করিয়া বলিল, হ্যাঁ রে খোকা, পিসিকে ভুলে গেলি? দেখছো মা ছেলের বেইমানি। আর এই পিসি একদণ্ড না হলে চলতো না। মন্তু ছুটিয়া পলাইয়া শৈলর কাছে গিয়া দাঁড়াইল এবং যাইতে যাইতে শিশুর দিকে চাহিয়া নিজের মনোগত সমস্যার একটা মীমাংসা করিয়া লইয়া বলিল, খোকা ঠিক পটের গণেশের মতো মোটা হয়েছে না মেজ পিসি? খোকার মাসি চোখ দুইটা কপালে তুলিয়া দাঁড়াইয়া পড়িল। মার পানে চাহিয়া ভীতুর স্বরে বলিয়া উঠিল, শুনলে মা, খোকা নাকি গণেশের মতো মোটা হয়েছে। এই বৃহস্পতিবারের বারবেলা ছেলেটাকে খুঁড়লে, শট শট। তাহার রকমখানা দেখিয়া মা, সুধা, বৌদিদি তিনজনেই হাসিয়া উঠিল। সুধা বলিল, রোববারের সকাল একেবারে বৃহস্পতিবারের বারবেলা হয়ে গেল। ঠিক সেই রকম গিন্নি আছে শৈলী, না মা? বরং আরো বেড়েছে। বৌদিদি হাসিয়া বলিল, তোমার জায়গা দখল করেছে। বাড়িতে একটি থাকা চাইতো, নইলে গরু, বেড়াল, পায়রা এদের সংসারকে দেখবে বলো? 2 বৎসর পূর্ব পর্যন্ত সেই ব্যাপার ছিল। আজ সে কথার উল্লেখে একটু লজ্জা করিয়া আসিল বটে, কিন্তু সুধা আগ্রহটাও দমন করিতে পারিল না। জিজ্ঞাসা করিল, পায়রাগুলো বিদায় করে দিয়েছ নাকি মা? পুষিটার এবারে কটা ছানা হলো? আর শ্যামলী, তার বাছুরটা কেমন হলো? যাক, একটা স্বাদ মিটবে এবার, শ্যামলীর দুধ খেয়ে যাব। ভাবতেও কিরকম হয় না মা? এই সেদিনকার শ্যামলী, এতটুকু বাছুর, বাড়ি এলো, সিঁদুর হলুদ দিয়ে গোয়ালে তোলা হলো, আর আজ তার নিজেরই বাছুর। বৌদিদি যেন ওত পাতিয়া ননদের কথাগুলি শুনিতেছিল।
এই পর্যন্ত আসলে একটু অর্থপূর্ণ হাস্যের সহিত সংক্ষেপে বলিল, ওই রকমই হয়। বাড়িতে আসিয়া পড়িয়াছে। প্রবেশ করিতে করিতে সুধা আবদারে নালিশের সুরে বলিল, দেখছো মা বৌদিদিকে? অল্পক্ষণ পরেই শ্বশুর বাড়ির বউ মানুষের ভাব আর মাতৃত্বের গাম্ভীর্য যাহা একটু লাগিয়াছিল সুধার দেহ মন হইতে একেবারে অপসৃত হইয়া গেল। জামা কাপড় ছাড়া বাক্সপত্র গুছানো সব ভুলিয়া সে ঘুরিয়া ঘুরিয়া পুষিটাকে প্রথমে তল্লাশ করিয়া বাহির করিল। এক আঁজলা চাল উঠানের মাঝখানে ছড়াইয়া দিতেই পায়রাগুলি ঝাঁকে ঝাঁকে নামিয়া বকবকম আওয়াজ করিয়া ভোজের মধ্যে সংস্কৃত উদ্গারী পণ্ডিতদের মতো এক মহা সমারোহ লাগাইয়া দিল। সুধা তাহাদের সামনে রকে পা ছড়াইয়া বসিয়া পুষিকে কোলে চাপড়াইতে চাপড়াইতে সুর করিয়া ছড়া কাটিতেছিল। সারা ভারত বাড়ি বাড়ি ষষ্ঠী ঠাকুর বয়ে একেবারেই হলো পুষির 7টা ছেলে মেয়ে, বর দাঁড়ালো সাপে গিয়ে অন্ন দেওয়া ভার। এমন সময় বনপোকে টহল দেওয়াইয়া শৈল আসিয়া উপস্থিত হইল। পেছনে পিছনে 2টি বেড়াল ছানা। সুধার কাছে পরিচয় করাইয়া দিল। পুষির ছানা একটি শেয়ালের পেটে গেছে, তবুও কি একবার ঘুরে দেখে? মুয়ে আগুন মায়ের, ওকে আর আদর করো না, 2 চক্ষের বিষ। মা ষষ্ঠী কি দেখে যে ওকে দেন অতগুলো করে? হ্যাঁ দিদি, এই ছেলে হলো তোমার দুষ্টু। খোকার মাথাটা নিজের কাঁধে চাপিয়া চাপড়াইতে চাপড়াইতে বলিল, এমন ঠান্ডা ছেলে তল্লাটে দেখার দিকিন কেউ? বাছা আমার মাসি বলতে অজ্ঞান। মা, বৌদিদি, সুধা 3জনেই হাসিয়া উঠিল। সুধা বলিল, আচ্ছা মা, 5 মাসের একটা শিশু, সে ওকে কখন মাসি বললে বলো দেখি? আবার বলতে অজ্ঞান হয়ে গেল। মা বলিলেন, মাসি হয়ে ওই জ্ঞান রহিত হয়েছে, কি যে করবে, কি যে বলবে। শৈল তাহার মাসিত্ব লইয়া এমন ব্যাখ্যানায় অপ্রস্তুত হইয়া খোকাকে রকে বসাইয়া দূর দূর করিয়া পলাইতেছিল। দুয়ারের নিকট হইতে হঠাৎ ছুটিয়া আসিয়া সন্ত্রস্ত ভাবে বলিল, ও দিদি, শিগগির পুষিকে নামিয়ে খোকাকে কোলে নিয়ে ভব্যি সভ্যি হয়ে বসো। তোমার সই মা ও পাড়ার সতী পিসি একপাল সব দেখতে আসছে তোমায়। দাও নামিয়ে দিলে। সুধা ধীরে সুস্থে বাটি হইতে 1 মুঠা চাল উঠানে পায়রার ঝাঁকের উপর ছড়াইয়া দিয়া বলিল, বয়ে গেছে আমার, শ্বশুর বাড়ির কোণে বউ নাকি। গাড়িতে সমস্ত রাত্রি জাগার জের। বিকাল হইয়া গেলেও সুধা অঘরে নিদ্রা দিতেছিল। শৈল হন্তদন্ত হইয়া আসিয়া তাহাকে ঠেলিয়া উঠাইল। ও দিদি, শ্যামলী ফিরে এসেছে, তার বাছুর দেখো গে, কি চমৎকার যে হয়েছে। এই তল্লাটে অমন বাছুর কেউ যদি। মা ধমক দিয়া উঠিলেন, না, এ তল্লাটে যা কিছু এক তোদেরই আছে। দেখ দেখিন, সমস্ত রাত ঘুমোয়নি মেয়েটা, মিচিমিচি এসে তুললে। শৈলর মনে দিদির আর খোকার আসার সঙ্গে সঙ্গে কোথা হইতে একটা তোড় নামিয়া গিয়াছে, কিন্তু সেটা যেন নিজের বেগেই সব জায়গায় ধাক্কা খাইয়া মরিতেছে। উৎসাহের মুখে মার নিকট ধমক খাইয়া বেচারি সংকুচিত হইয়া পড়িয়াছিল। দিদির কথায় আবার সামলাইয়া উঠিল। উঠিতে উঠিতে সুধা হাসিয়া বলিল, ভাগ্যি শৈলী তুললে মা, স্বপ্ন দেখছিলাম, খোকাকে না দেখে শ্বশুরের যেন ভীমরতি দাঁড়িয়ে গেছে। এসে বলছেন, 1 বছর হয়ে গেল বৌমাকে পাঠিয়েছি, কতদিন আর রাখা চলে? যাবেনি নিয়ে তোমরা হাত ধরে কাকুতি মিনতি করে বলছো, এই মোটে আজ সকালে এসেছে বেইমশাই। কে শোনে? সেজে গুজে কাঁদতে কাঁদতে বেরুচ্ছি, এমন সময় শৈল চোখ 2টা বড় বড় করিয়া একেবারে তদ্গত হইয়া শুনিতেছিল। উল্লাসে হাততালি দিয়া নাচিয়া উঠিল, দেখ কেমন আমি দিদিকে বাঁচিয়ে দিয়েছি, দেখো যদি না। তারপর সবার হাসিতে নিজের ভুলটা বুঝিতে পারিয়া একেবারে 2 হাতে মুখ ঢাকিয়া দিদির কোলে মিশিয়া গেল। সুধা বলিল, ওঠ দেখি গে চল। নামিতেই খোকা জাগিয়া উঠিল। দেখেছ, ওর টনক নড়ে, কোথাও যদি 1 পা যাবার জো আছে। বলিতে বলিতে খোকাকে তুলিয়া লইল, ভাজের দিকে চাহিয়া বলিল, বৌদি তুমিও এসো ভাই, হাতের পাটটা সেরে আসছি,
তুমি এগো বলিয়া সে পাশের ঘরে চলিয়া গেল। শ্যামলী গোয়াল ঘরে তৃপ্তির গাঢ় নিঃশ্বাসের সঙ্গে জাবনা খাইতেছিল, আর মাঝে মাঝে মুখ তুলিয়া সামনের খোলা জায়গায় চঞ্চল উৎক্ষিপ্যমান বৎসটির পানে চাহিয়া এক একটি রহস্য অথচ গভীর আওয়াজ করিয়া নিজের বাৎসল্য স্নেহ প্রকাশ করিতেছিল। সুধা সামনে আসিয়া বলিল, কিলা শ্যামলী, চিনতে পারিস? ও মা, কত বড়টা হয়ে গেছে গরুটা। শ্যামলী নাদা হইতে ঘাড়টা বাহির করিয়া জাবনা চিবাইতে চিবাইতে প্রশ্নকর্ত্রীর পানে একটু চাহিল। তাহার পর হঠাৎ মুখ নাড়া বন্ধ করিয়া দুই পা আগাইয়া আসিয়া সুধার ডান হাতটা সুদীর্ঘ টানের সঙ্গে চাটিতে আরম্ভ করিল। বুকের নিকট হইতে একটা অব্যক্ত ভরাট আওয়াজ বাহির হইয়া আসিতে লাগিল এবং প্রবল নিঃশ্বাসে মুখের উপরের জাবনার কুটাকাঠিগুলো সুধার শাড়ির ওপর উড়িয়া সাঁটিয়া যাইতে লাগিল। খানিকক্ষণ জীবের আঁচড় সহ্য করিয়া সুধা সুরসুরিতে ঘাড়টা কুঞ্চিত করিয়া বলিল, ওরে থাম, বাছুর চেটে তোর যা জীব হয়েছে, আমার এক পর্দা চামড়া উঠে গেল। দেখো কাণ্ড, আবার খোকাকে চাটতে যায়। হাসিয়া দুই পা পিছাইয়া গেল। শ্যামলী ব্যগ্রভাবে একবার দড়িতে টান দিয়া ঘাড়টা নড়িয়া উঠিল। সঙ্গে সঙ্গে বাহিরে বাছুরটার উপর নজর পড়ায় বা করিয়া ডাক দিয়া উঠিল এবং বাছুরটা ছুটিয়া আসিলে কিছুক্ষণ আগন্তুকদের ভুলিয়া সপ্রেমে তাহার গাটা ঘন ঘন একচোট চাটিয়া দিয়া আবার সুস্থির হইয়া দাঁড়াইল। শৈল চোখ মুখ কৌতুকে বোঝাই করিয়া বাছুরের সৌন্দর্য ব্যাখ্যান করিতে যাইতেছিল। দুই একটা কথা বলিয়া দিদির দিকে চাহিতেই থমকিয়া গেল। দিদি ডান হাতের তর্জনীটা গালে চাপিয়া নিতান্ত বিস্ময়ে ঘাড় কাত করিয়া দাঁড়াইয়াছিল। বলিল, দেখলি শৈলী কাণ্ডটা? শৈল এমন কিছু কাণ্ড দেখিতে পাই নাই যাহাতে দিদির এতটা ভাবান্তর হইতে পারে। প্রশ্ন করিতে যাইতেছিল, তাহার পূর্বেই সুধা শুরু করিয়া দিল, দেখলি না ঠেকারটা? খোকাকে চাটতে দিলাম না, তা স্পষ্ট বুঝিয়ে দিলে। তোমার খোকা আছে, আমার নেই। এই দেখ, কেমন ডাকলে, কেমন কোলে টেনে নিয়ে চাটতে লাগলো। হ্যালা শ্যামলী, গেরস্তিকে এতদিনও একটা নই বাছুর দেওয়ার মুরদ হলো না, উল্টে আমার সঙ্গে টেক্কা দিতে এলি। মুইয়ে আগুন, বেটা বাছুরের আবার গোমর কিলা। কি কাজে লাগবে? কতদিনই বা কাছে ধরে রাখতে পারবি? আমার এই সোনার চাঁদের সঙ্গে তুলনা হলো কি না? বৌদিদি আর মা আসিয়া উপস্থিত হইলেন। বৌদিদি হাসিয়া বলিল, কি কথা হচ্ছে গো পুরনো সইয়ের সঙ্গে? দিদির কথাবার্তা শুনিবার পর শৈল শ্যামলীর ব্যবহারে দিদির চেয়েও ক্ষুব্ধ ও বিস্ময়ান্বিত হইয়া গিয়াছিল। বড় বড় চোখ করিয়া আরম্ভ করিল, বললে পেত্তা যাবে না মা, দিদির কোলে খোকাকে দেখে শ্যামলী ঠ্যাকার করে। কোন ফাঁকতালে হঠাৎ ছেলেবেলার সুধা আসিয়া তাহার মুখ সখীর সঙ্গে মুখর আলাপ জমাইয়া তুলিয়াছিল। শরমের স্পর্শে আবার সঙ্গে সঙ্গে অন্তর্হিত হইয়া গেল। নদীর মধ্যে হঠাৎ যেন ঝর্ণার উচ্ছলতা আসিয়া পড়িয়াছিল। শৈলকে ধমক দিয়া সুধা বলিল, হ্যাঁ, গরিব নাকি আবার ঠ্যাকার হয়, পাগলের মতো যা তা বকিস নি শৈলী। শ্যামলীর কাণ্ডের চেয়ে দিদির কাণ্ড আরো দুর্বোধ্য বলিয়া বোধ হইল। শৈল অপ্রতিভ হইয়া হাঁ করিয়া দিদির মুখের দিকে চাহিয়া রহিল। সুধা মাকে কহিল, বলছিলাম মা, শ্যামলীর শেষে বেটা বাছুর হলো। নই হলে না হয় নিয়ে যেতাম আমি। শ্বশুর কি ভালো একটা নাকি ওষুধ জানেন, খাওয়ালে নাকি নই বাছুর হতেই হবে। হাসছো বৌদি, কিন্তু একেবারে নাকি পরীক্ষিত, নড়চড় হবার জো নেই। মাও না হাসিয়া পারিলেন না, বলিলেন, তিনবার তো নাকি বলিল, অথচ নড়চড় হবার জো নেই। শ্বশুর তোর ভারী গুণী তো। সুধা লজ্জায় যাও বলিয়া মুখ ফিরাইল। ভাজ বলিল, তার চেয়ে তুমি শ্যামলীকে নিয়ে যাও না ঠাকুরজি, ঠাকুর জামাইয়েরও পণ রক্ষা হয়। সুধা ঘাড় নিচু করিয়া বাড়ির দিকে পা বাড়াইয়া বলিল, না বাপু, আমি চললাম। শাশুড়ি বউয়ে একজোট হয়ে আমার পেছনে লাগলেন সব। সে একটা আলাদা কাহিনী, বিবাহের সঙ্গে অচ্ছেদ্যভাবে জড়ানো।
যতই বড় হইতেছে তাহার লজ্জাটা সুধাকে ততই অভিভূত করিয়া ফেলিতেছে। হরবিলাস সর্দার বিবাহ সংক্রান্ত বিল লইয়া সারা দেশটায় সামাল সামাল রব পড়িয়া গেল। লোকে বলিল, কালা পাহাড় এবারে কলম হাতে করিয়া আবির্ভূত হইয়াছে। সে আজ প্রায় 4-5 বৎসরের কথা। সুধা 8 পাড়াইয়া 9-এ পড়িবে। দুপুরে সরকারদের চণ্ডী মণ্ডপে যখন গ্রামের মাতব্বরদের মধ্যে আসন্ন ধর্ম বিপ্লব লইয়া সুচ্চগ্র আলোচনা চলিতে থাকে, সে তখন তাহাদের নূতন গোয়াল ঘরের পিছনে লিচু গাছের ছায়ায় খেলাঘর পাতিয়া জীবনের মাঝখানে বিচরণ করিতে থাকে। হালদারদের নিমাই হয় কর্তা, সে হয় গিন্নি। 2 বছরের শিশু শৈল হয় মেয়ে। পুষি বেড়ালটা তখন বাচ্চা, 4খানা ইটের একটা ছোট্ট ঘরে কাপড়ের পাড়ে বাঁধা থাকিয়া অসহায় ভাবে বসিয়া থাকে। মিউ মিউ করিয়া শব্দ করিলে সুধা বিব্রত হইয়া বলে, ওদিকে গরুটা ডেকে ডেকে সারা হয়ে গেল, কোন দিকটা যে সামলাই। সই বৌমা হয়। নিমাইয়ের ভাই ননি প্রায় অসুখে ভোগে। যেদিন সে আসিতে পারিল সেদিন হয় সে বাড়ির ছেলে, সই বৌমার বর। সে দীর্ঘকাল অনুপস্থিত থাকিলে সইকে নূতনত্বের খাতিরে বিধবা বলিয়া ধরিয়া লওয়া হয়। আসল সংসারে যেসব কথা হয়, নকলে তাহার প্রতিধ্বনি উঠে। সুধা রান্না করিতে করিতে কড়ায় খন্তির 2-3টা ঘা দেয়, উনানের মধ্যে কাঠটা একটু ঠেলিয়া দিয়া ঘুরিয়া বসে এবং হাঁটু 2টা মুড়িয়া ডাকে, বলি, হ্যাঁ গা, শুনছ? নিমাই আসিয়া উপস্থিত হয়, জিজ্ঞাসা করে, কথাটা কি? সুধা তাহার গাফিলতিতে তেলে বেগুনে জ্বলিয়া যায়। নিজের গৃহিণীত্ব ভুলিয়া বলিয়া ওঠে, না, তোমায় শিখিয়ে শিখিয়ে পেরে উঠলাম না নিমুদা, বাবার মতো হাতে হুঁকো কই। ছেলেটা বড় ভুলো মন, খুঁজিয়া পাতিয়া হুঁকাটা লইয়া আসে। একটা পেঁপের ডাঁটার নিচের দিকটা একটু ছ্যাঁদা করা, মাথায় একটা কলকে ফুল বসানো। 1খানা ইট পাতিয়া তাহার উপর বসিয়া প্রশ্ন করে, কি বলছিলে? বলছিলাম, আমার মাথা আর মুন্ডু, নাকে তেল দিয়ে সব ঘুমোচ্ছ। সরকার বাহাদুর যে এদিকে জাতকুল নিয়ে টানাটানি লাগিয়েছে, হিঁদুয়ানি যে যেতে বসলো। শুনছি নাকি মেয়েদের আর 22 বছরের কমে বিয়ে দিতে দেবে না। কর্তা নিমু বলে, 22 না 18? বড় তফাৎ, আজ 18, কাল পাল্টে 22 করে দেবে। বলি, সুধিটার কথা ভাবছ? 8 বছরের শিশু, ওর কথা আর কি ভাববো? শুনছি জেলায় এই নিয়ে একটা মিটিং হবে। গ্রাম থেকে ডাল ঘেটে পাঠাবার জন্য তারণ খুড়োর কাছে লোক এসেছিল। সুধা আরো গম্ভীর হইয়া বাধা দিয়া বলে, বাইরের লোক তোমার জাত বাঁচাবে সেই ভরসায় আছো? তোমাদের ঘটে কি একটুও বুদ্ধি? তাহার কড়া চোখ দেখিয়া নিমাই একটু থতমত খাইয়া যায়। তাছাড়া নিজে একটু হাঁদা বলিয়া কথাটা সাক্ষাৎ ভাবে আঘাতও করে। আমতা আমতা করিয়া একটু নিচু হইয়া বলে, হ্যাঁ, বুদ্ধি নেই কে বলে, খালি ওই কথা। রাগের চোটে সুধা পিঁড়ি ছাড়িয়া দাঁড়াইয়া উঠিয়া বলিল, তোমার দ্বারা হবে না নিমুদা, তুমি বাড়ি যাও। যে মেয়ে মানুষের 10 হাত কাপড়ে কাছা জোটে না, সে আবার বুদ্ধির ঘোঁটা দেয়। রেগে এইখানে এই কথাটা বলতে হবে না? শুনলে না সেদিন বাবা মাকে বললেন? সুধার মূর্তি দেখিয়া নিমাইয়ের নিজেরই কাছা কুঁচা ঠিক থাকে না। কোন রকমে কাপড়টা সামলাইয়া লইয়া বলে, আচ্ছা বলছি, বস। তোর মা কিন্তু ওরকম রেগে কাই হয়ে ওঠে না সুধি, তা বলে দিচ্ছি। তোকে নিয়ে ঘর করা বড় শক্ত। এই সময় একদিন সুধার বাপ রামরতন বাঘমারির হাট হইতে শ্যামলীকে কিনিয়া আনিলেন। ইহাতে যে শুধু পুষি বেড়ালটা গাভীত্ব হইতে নিষ্কৃতি পাইয়া বাঁচিল তাহাই নয়, খেলাঘরের ঘরকন্যার পদ্ধতিতেও অনেক পরিবর্তন ঘটিল। রান্না বান্না, ঘর ঝাঁট দেওয়া, জল তোলা এসবের পাট উঠিয়া গিয়াছে। এখন কর্তা গিন্নি, ছেলে বড় সকলে শ্যামলীর পিছনে হয়রান। কোথায় নধর ঘাস জন্মাইয়াছে, কোঁচর ভরিয়া তুলিয়া আনা, কে কোথায় গাছ কি ডাল কাটিয়াছে, পাতা সংগ্রহ করা। ওদিকে গ্রামে সবার বাগানে যে কি হইয়াছে, নেউল তাড়ানো চুন দাগা হাঁড়িতে আর কাজ হয় না। নিমাই তো সুধাকে তুষ্ট করিবার এমন সুবর্ণ সুযোগ পাইয়া একেবারে মাতিয়া উঠিয়াছে। এতদিন স্কুলে যে সময়টা নষ্ট হইত, তাহারও বহুলাংশ
এখন শ্যামলী পরিচর্যায় সার্থক হইয়া উঠিতেছে। এইসব করিয়া যে সময়টুকু উদ্ধৃত হয় তাহাতে সুধা সকলকে গোতত্ত্ব শিক্ষা দেয়। বলে, তোমরা যে মনে করো মশাই ওরা আসল গরু, বুদ্ধিশুদ্ধি নেই তা নয়, সব বোঝে। দেখছো না কিরকম করে আমাদের কথা শুনছে? সত্য যুগে ওরা কথাও কইত। ননি বলে, ওরা তো ভগবতী। বাৎসল্যের মৃদু হাস্যের সহিত সুধা বলে, হ্যাঁ ভগবতী। তা বলে কি লক্ষ্মী সরস্বতীর মা ভগবতী? তা নয়, ও অন্যরকম ভগবতী। হ্যাঁ, কি যে বলছিলাম, সত্য যুগে ওরা কথাও বলতো, তারপর কোন মুনির সাপে বোবা হয়ে যায়। অনেক কান্নাকাটির পর মুনি বলেন, আচ্ছা যা, তোদের কোনো কষ্ট হবে না, তোদের বুদ্ধি একটু মানুষের মাথায় সাধ করে দিচ্ছি। তোদের নিজের জাত যেমন তোদের ইশারা বুঝবে, মানুষও সেই রকম বুঝতে পারবে। কাছে গেলে শ্যামলী যখন তোমার হাত চাটে, তখন তোমার তো বুঝতে বাকি থাকে না যে ঘাস পাতা তুলে আনতে বলছি। সে কেমন করে বোঝো মশাই? যখন ভক্তিমান ননি বলে, আর গরু তো স্বর্গ, ওদের গায়ে ৩৩ কোটি দেবতা থাকেন। সুধা বলে, থাকেনি তো, মুখে ব্রহ্মা থাকেন, মাথায় জগন্নাথ থাকেন, নেজে কার্তিক থাকেন। সই দয়া পরবশ হইয়া বলে, আহা, কার্তিক ঠাকুরের বড় কষ্ট ভাই, সর্বদা ন্যাজ ধরে ঝুলতে হয়। সুধা বলে, চুপ, বলতে নেই। তাহার পর নিমাইয়ের পানে অর্থপূর্ণ দৃষ্টি হানিয়া বলে, আর অত দেবতা থাকেন বলেই তো গরুর জন্য চুরি চুরি করলে কোনো দোষ হয় না, বরং পুণ্যই হয়। এই দেখো না, একটা পিঁপড়ে মারলেও কত পাপ হয়, তাই তো? কিন্তু মা কালীর সামনে পাঁঠা বলি দিলে কোনো দোষ হয় কি? যুক্তিটা অকাট্য, ইঙ্গিতটাও অস্পষ্ট নয়। ফলে নিমাইদের গোয়াল হইতে কোঁচড় ভরা খোল, কুঁড়ো, কলাই হাজির হইয়া শ্যামলীর উদরে প্রবেশ করে। সইও সাধ্যমতো পুণ্য সঞ্চয়ে মনোযোগী হইয়া ওঠে। এদিককার খবর সংক্ষেপত এই। জেলায় মিটিং হইয়াছিল। হরবিলাস সর্দাকে যথাযোগ্য গালাগালির পর ছেলেদের বিবাহযোগ্য বয়স 16 এবং মেয়েদের 12 ধার্য করিয়া প্রস্তাব গৃহীত হইয়াছে। সরকারদের চণ্ডীমণ্ডপের তুমুল আলোচনা হইয়াছিল। তাহাতে হরবিলাস সর্দা এবং জেলার উকিল ও অন্যান্য উদ্যোক্তাদের যথাযোগ্য গালাগালির পর ছেলেদের ন্যূনতম বয়স 14 এবং মেয়েদের 10 বলিয়া স্বীকৃত হইয়াছে। ও পাড়ার 3 কড়ি খুড়ির বাড়িতে উৎকট রকমের এক মেয়ে মিটিং বসিয়াছিল। তাহাতে হরবিলাস সর্দা, গভর্নমেন্ট বাহাদুর, জেলার উকিল এবং সরকারদের চণ্ডীমণ্ডপে যাহারা তামাক পোড়ায়, সকলকেই একসাথে ভাগাড়ে দেওয়া হইয়াছে। গ্রামের নানারূপ কেচ্ছা কাহিনী আলোচনার পর সকলের মনের বোঝা হালকা হইলে ধার্য হইয়াছে যে ইহাদের পুরাপুরি মতিচ্ছন্ন হইবার পূর্বেই বয়স নির্বিশেষে গ্রামের সমস্ত অনহুড়া কন্যাকে পাত্রস্থা করিয়া জাতি কুল বাঁচাইতেই হইবে। তা বর কানা হোক, খোঁড়া হোক, নুলা হোক, কুঁজা হোক, মন্ত্রটা কোন রকমে আওড়াইয়া দিতে পারিলেই হইল। বিধি ব্যবস্থার যথেষ্ট অভাব থাকিলেও দুপুরের এই মহিলা মজলিসই সাধারণত জাতির ভাগ্য নিয়ন্ত্রিত করে। বিশেষ করিয়া মজলিসের কর্ণধার যদি 3 কড়ি খুঁড়ির মতো কেহ থাকেন। পাড়ায় পাড়ায় কন্যা মহামারী পড়িয়া গেল। কয়েকদিন পরের কথা, বিকালে সুধা বাগানের এক কোণে শ্যামলীর গলা জড়াইয়া আদর করিতেছিল। শ্যামলী, সুমলি, শ্যামল রানী, তুমি আর কারুর নও সোনামণি। শ্যামলী তাহার সমস্ত পিঠখানি চাটিয়া চাটিয়া বোধহয় জানাইতেছিল, না, আমি কাহারও নয়, একান্ত তোমারই। এমন সময় মা আসিয়া বলিয়া উঠিলেন, দেখো কাণ্ডখানা, সমস্ত পাড়া তোলপাড় করে মরছি, আর মেয়ে কিনা পাঁদারের মধ্যে গরুর সঙ্গে সোহাগে ব্যস্ত। তোকে না আজ দেখতে আসবে শুধু, গা মাছতে হবে না, চুল বাঁধতে হবে না, চলে আসি কি। দেখিতে আসিলেন পণ্ডিত পাড়ার সাব রেজিস্ট্রার বাবু, নাম জগবন্ধু রায়। বিদেশি লোক, মেদিনীপুরে বাড়ি, কার্যোপলক্ষে বদলি হইয়া এখানে বছর 2-3 আছেন। ছেলেটি এখানে 3rd ক্লাসে পড়ে, বছর 13 বয়স হইবে। জগবন্ধু বাবু একটু বাহিরের খবরাখবর রাখেন এবং প্রত্যেক বিষয়ই যুক্তিতর্কের শেষ সীমানা পর্যন্ত ঠেলিয়া তুলিয়া
অনুধাবন করেন। ছেলে তাহার একটু ছেলে মানুষ, কিন্তু এরপরেই তো সেই 18। অনেক জায়গায় আবার মিটিং করিয়া হাঁকাহাঁকি করিতেছে, ছেলেদের বয়স করা হোক 22-24। এক মিস মেয়েও আসিয়াই এই ব্যাপার। ইতিমধ্যে যদি আরেকটি আসিয়া পড়ে তো চক্ষু স্থির। ছেলেদের বয়স যে কোথায় গিয়া ঠেকিবে কে জানে। বিবাহ জিনিসটাই থাকিলে হয়। বোধহয় বৈদিক বিবাহ পদ্ধতি উঠিয়া গিয়া সিভিল ম্যারেজের ধুম পড়িয়া যাইবে। শেষকালে 40 বছরের বুড়ো ছেলে লাভ করিয়া কোর্টে বিবাহ রেজিস্ট্রারি করিয়া কাহাকে ঘরে তুলিবে কে বলিতে পারে। এখন একটু ভুলের জন্য শেষকালে জাত কুল সব যাক আর কি। মেয়ে খুব পছন্দ, আশীর্বাদও হইয়া গেল, এবং খুব কাছাকাছি একটা দিন স্থির করিয়া জোগাড় যন্ত্র আরম্ভ হইয়া গেল। সুধার মনটা ভালো নাই। যতদূর জানায় আছে বিবাহ জিনিসটা মন্দ নয়, কিন্তু ভাবনার কথা এই যে শ্যামলীকে ছাড়িয়া যাইতেই হইবে। আশীর্বাদের পরদিন সকালবেলা সই আসিয়াছিল। সুধার মেজাজের জন্য খেলা জমে নাই। যাওয়ার সময় মুখ ভার করিয়া বলিয়া গিয়াছে, আচ্ছা লোক, আমারও একদিন বিয়ে হবে, তখন দেখে নেব। সুধা শ্যামলীর জন্য মনমরা হইয়া ঘাস ছিঁড়িতেছিল। নিমাই আসিয়া বলিল, ওগো শুনছ? ঘাড় বাঁকাইয়া শাসনের ভঙ্গিতে সুধা বলিল, তোমার বুদ্ধি সত্যি কবে হবে নিমুদা? নিমাই ভরকাইয়া গিয়া প্রশ্ন করিল, কেন রে? কেন রে? আমায় আর ওরকম করে ডাকা চলে তোমার? নিমাই সব কথা শুনিল। শেষের দিকে পাত্রের পরিচয় পাইয়া উৎফুল্ল হইয়া বলিয়া উঠিল, চমৎকার হবে। সে তো হরিহর, আমাদের স্কুলে 3rd ক্লাসে পড়ে, আমি খুব জানি তাকে। মাইরি বলছি, বেশ হবে ভাই। সুধা মুখ গম্ভীর করিয়া বলিল, তোমাদের তো খুব ফুর্তি, আমার মনে যে কি হচ্ছে। নিমাই কোন রোমান্সের বন্ধ পাইল কিনা সেই জানে। মাঝখানেই ব্যস্তভাবে জিজ্ঞাসা করিল, কেন রে সুধি? বাছুরটার কথা ভাবছ? আমি শ্যামলীকে ছেড়ে থাকতে পারবো? আর আমায় ছেড়ে শ্যামলী কি বাঁচবে? কথাটা বলিয়া নিমাইয়ের দিকে সপ্রশ্ন দৃষ্টিতে চাহিতেই ঠোঁট দুইটি কাঁপিয়া উঠিল। চক্ষুর কুল ছাপাইয়া 2 ফোঁটা জল জমিয়া উঠিল। নিমাই হাত দিয়া মুছাইয়া দিয়া বলিল, কাঁদিস নি সুধি, খুড়িমাকে বলবো আমি। ইহার পর শান্তভাবে চিন্তা করিয়া দেখা গেল খুড়িমাকে বলাও চলে না, আর ওসব উপায়ে কাজও হইবে না। ক্রমাগতই দুইজনে পরামর্শ হইতে লাগিল। বাগানের ঝোপঝাড়ের মধ্যে বসিয়া, গোয়াল ঘরের কোণে, সন্ধ্যার সময় পুকুর ঘাটের ভাঙা রানার নিচে। খেলা হয় না, ননি সই আমল পায় না। সই যাইবার সময় নাক মুচকাইয়া বলে, বিয়ের কোণের অত বেটা ছেলে ঘাসা হওয়া ভালো নয় লো, এই শাস্ত্র বাক্য বলে দিয়ে গেলাম। বিয়ের রাত। পাশাপাশি 2 গ্রামের বরকনে। বরপক্ষ কন্যাপক্ষের লোকজনে বাড়িটা গমগম করিতেছে। উঠানে বিবাহের সরঞ্জাম, চারিদিক গোল করিয়া বিবাহ সভা রচনা করা হইয়াছে। ছেলে বুড়া ঠাসাঠাসি হইয়া বিবাহ দেখিতেছে। অনুষ্ঠানের মধ্যে পুরোহিত সুধার বাপকে বলিলেন, এইবার তুমি মেয়ের ডান হাতটি তুলে ধরো, সম্প্রদান করতে হবে। তুমি হাত পাতো তো বাবা, শ্বশুরের দান নেবে। কই গো, হাতে জড়াবার মালা গাছাটা কই? সুধার বাপ সুধার হাতটা একটু তুলিয়া বাড়াইয়া ধরিলেন। বর কিন্তু একটা কাণ্ড করিয়া বসিল। তাহার হাতটা এতক্ষণ বাহিরেই ছিল, হঠাৎ কাপড়ের মধ্যে টানিয়া লইয়া গোঁজ হইয়া বসিল। সকলে যেন স্তম্ভিত হইয়া গেল। পুরোহিত পাকা লোক, হাসিয়া বলিলেন, হাত বের করো বাবা, লজ্জা কি? বড্ড ছেলে মানুষ কিনা। সভার মধ্য হইতেও অনুরোধ, উপরোধ, হুকুম, ধমক, কিছুই বাকি রহিল না। বর কিন্তু ক্রমাগতই হাত শক্ত করিয়া নিজের কোলের মধ্যে চাপিয়া ধরিতে লাগিল। মুখটা রাঙা হইয়া গিয়াছে, ঘাড়টা গুজরাইয়া বুকের উপর আসিয়া পড়িয়াছে। বর বেঁকে বসেছে, বর বেঁকে বসেছে বলিয়া একটা রব চারিদিকে ছড়াইয়া পড়িল। বাড়ির ভিড় চাপ বাঁধিয়া উঠিল। জগবন্ধু আগন্তুকদের দেখাশোনায় বাহিরে ব্যস্ত ছিলেন।
ভিড় ঠেলিয়া আসিয়া হাজির হইলেন, কড়া গলায় বলিলেন, ব্যাপার কি রে হরে, হাত বের কর। থার্ড ক্লাসে পড়ে স্বাধীন চেতা তরুণ হয়েছ বটে। পুরোহিত উঠিয়া তাহার পিঠে আস্তে আস্তে চাপড় দিয়া বলিলেন, আপনি একটু ঠান্ডা হন, রাখবার সময় নয়, ব্যাপার আমি বুঝেছি, সব ঠিক করে দিচ্ছি। বরের নিকট আসিয়া কানের কাছে মুখ আনিয়া প্রশ্ন করিলেন, কি চাই তোমার বাবা, বলো দেখিনি আমায়। কোনো উত্তর হইল না। আরেকটু অপেক্ষা করিয়া বলিলেন, বলো, শ্বশুরের কাছেই তো চাইবে, আমরাও এরকম পণ করেছিলাম, এতে লজ্জা কি? সাইকেল চাই, নগদ টাকা, হারমোনিয়াম? বর জড়িত কণ্ঠে কি একটা বলিল, বেশ ভালো রকম বুঝিতে না পারিয়া বিস্মিত ভাবে বলিলেন, স্পষ্ট করে বলো, কিছু লজ্জা নেই। বাড়ির মধ্যে একটা খড়কে পড়িলে আওয়াজটা শোনা যায়। এই নিস্তব্ধতার মধ্যে পুরোহিত ঠাকুর একরকম চিৎকার করিয়াই বলিয়া উঠিলেন, কি বললে, শ্যামলী বাছুর? নিস্তব্ধতা সেই রকমই রহিল, কেহ যেন কথাটা হৃদয়ঙ্গম করিতে পারে নাই। একটা মুহূর্ত, তাহার পর জগবন্ধু অগ্রসর হইয়া নাক মুখ কুঞ্চিত করিয়া বলিলেন, হারামজাদা, মানুষের মেয়ের সঙ্গে বিয়ে দেবো বলে নিয়ে এলাম, আর ভদ্রলোক তোকে এখন নই বাছুর সম্প্রদান করবেন? বের কর হাত, নয়তো তুই আছিস কি আমি আছি, করলি বে। হরিহর আস্তে আস্তে হাতটা বাহির করিল, মুষ্টিবদ্ধ অবস্থাতেই রহিয়াছে, একটু একটু কাঁপিতেছে। সুধার বাপ ব্যাপারটার আকস্মিকতায় এতক্ষণ বিমূঢ় ভাবে বসিয়াছিলেন, এইবার একটু প্রকৃতিস্থ হইয়া বাম হাতটা হরিহরের পিছে রাখিয়া সস্নেহে কহিলেন, ও তো ছোট্ট বাছুর বাবা, তোমায় আমি ভালো একজোড়া বিলিতি গাই বাছুর কিনে দেবো এই হাটেই, নাও হাত খোলো, লক্ষ্মী আমার। জগবন্ধু তাড়াতাড়ি বলিয়া উঠিলেন, না না, ওরকম আশকারা দেবেন না বেঈ মশাই, ওতে আমার বদনাম। ছেলে পণ করে দুধ খাবার জন্য গাই বাছুর নিয়ে যাবে, লোকে বলবে কি? বরপক্ষের একজন রসিক বৃদ্ধ কথাটা কাড়িয়া লইয়া বলিলেন, লোকে বলবে বাপ বেটাই মিলে শ্বশুরকে দুইছে। যাহারা বুঝিল তাহাদের মধ্যে হাসি পড়িয়া গেল। সুধার বাপ একটু লজ্জিত হইলেন। জগবন্ধুর মাথায় তাহার নিজস্ব পদ্ধতিতে তর্ক জাগিয়া উঠিতেছিল। বলিলেন, একটু থামুন পুরোহিত মশাই, এর গোড়া এইখানেই মেরে দিতে হবে। বিয়ে মতলব বের করেছে তো, আজ বিয়ে করতে বসে পণ, এরপর শ্বশুর বাড়ি আহারে বসে পণ, তারপর বৌমাকে বাড়ি নিয়ে আসবার সময় পণ, প্রত্যেকবারেই শ্বশুর শাশুড়ির মাথায় হাত বুলিয়ে এটা ওটা সেটা হাতানো। আমি কোথায় সর্দা আইন বাঁচাতে তাড়াতাড়ি বিয়ে দিতে গেলাম, ছেলে আমার ভাবছেন, বাহ, এ তো খাসা এক রোজগারের পথ বের হলো, কোন মুখ্য আর লেখাপড়া করে, এই ব্যবসায়ী চালানো যাক। বলি, তোকে কে হদিস বাতলে দিলে রে? তুই শ্যামলী বাছুরের নামই বা জানলি কেমন করে? বল, তোর ব্যবসার গোড়াপত্র নেই, আমি গণেশ ওল্টাবো। বাপের মুঠার মধ্যে সুধার হাতখানিও কাঁপিয়া উঠিল। এই অস্বাভাবিক অবস্থার মধ্যে কচি বরবধূর প্রতি দয়া পরবশ হইয়া সুধার বাপ বলিলেন, থাকবেই মশাই, ছেলে মানুষ একটা কথা বলে ফেলেছে। জগবন্ধু কড়া ধাতের লোক, নিরস্ত করা গেল না। অনেক বকাবকি জেদাজেদির পর হরিহর মাথা তুলিয়া একবার পুরোহিতের পানে আড়ে চাহিল। তিনি উদ্দেশ্যটা বুঝিতে পারিয়া তাহার মুখের কাছে কান লইয়া গেলেন। তাহার পর বিস্ময়ের ঝোঁকে প্রায় হাতখানেক সরিয়া আসিয়া বলিয়া উঠিলেন, সে কি, কোনে বলেছে? নিমাই কি করেছিল? চিঠি দিয়ে এসেছিল? আরো ধমক ধমক করার পর চিঠিটার সন্ধান পাওয়া গেল। তিনি যে ছেলেকে টিপিয়া এই পণ করার নাই, সর্বসমক্ষে এটা নিঃসন্দেহভাবে প্রমাণ করাইবার পর জগবন্ধু তখনই বাড়িতে লোক ছুটাইলেন। হরিহরের নির্দেশ মতো সে তাহার ভূগোলের পাতার মধ্য হইতে দলিলখানি সংগ্রহ করিয়া আনিল। লেখা আছে, প্রণমাবহ নিবেদনমিদং কার্য চাঙ্গে। তোমার সহিত আমার বিবাহ ঠিক হইয়াছে, আমি খুব ভাগ্যবান।
কিন্তু শ্যামল রানীকে ছাড়িয়া থাকিতে পারিব না। অতএব মহাশয়, বিয়ের সময় শ্যামলই চাই বলিয়া বেঁকে বসবেন, না হইলে আমি আপিম খাইয়া মরিব। আপিম আমার শাড়ির আঁচলেই বন্ধিত থাকিবে, মোটা গেড়েও তুমি দেখিতে পাইবে। এতে দোষ হয় না। নেত্য পিসিতে বড় সেদিন একটা ঝাড় লাংঠেন চাই বলে বেঁকে বসেছিল, নিয়ে ছাড়িল। মা বলেন জিদি পুরুষের লক্ষণ। এ নিমাই আমায় প্রাণের চেয়েও ভালোবাসে, সেই এ চিঠি লিখে দিয়েছে। আমি অবলা নারী, লেখাপড়া জানি না, শ্যামলি ছাড়া হইয়া থাকিতে হইত। নিমাই ভয়ঙ্কর বিদ্বান আর খুব ভালো ছেলে, তোমাদের স্কুলে 6 ক্লাসে পড়ে। প্রণাম জানিহ। ইতি অভাগিনী সুধাময়ী দাসী। ভয়ঙ্কর বিদ্বানটির হাজার খোঁজাখুঁজি করিয়াও সে রাত্রে বিয়ে বাড়িতে কোনো সন্ধানই মিলিল না। শাড়িতে একটি বড় গোছের গেরো পাওয়া গেল বটে, কিন্তু সুখের বিষয় তাহাতে একটি বড় মার্বেল ভিন্ন অন্য কিছু বন্ধিত ছিল না। শুনলেন বিভূতিভূষণ মুখোপাধ্যায় রচিত ছোট গল্প শ্যামল রানী। যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বোতামটি টিপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরো এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন। ভালো থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি। নমস্কার।